বেসিক কনসেপ্ট একটু ট্রাই করো। এই হচ্ছে কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়। 4টি করে অপশান থাকবে, আমি মাত্র 2টি অপশান দিয়েছি। সো প্রথম অপশানটি হচ্ছে যে এটি কি নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডারের সঙ্গে সম্পৃক্ত, নাকি নাম্বার বি নাম্বার অ্যান্ড পার্সনের সঙ্গে সম্পৃক্ত। ইয়াস, নাম্বার এবং পার্সনের সঙ্গেই ভার্বের যে সম্পৃক্ততা বা সম্পর্ক সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো রাইট আনসার ইজ ডেফিনেটলি বি নং। এটার ক্ষেত্রে আমি একটু এক্সাম্পল টানি, একটু খেয়াল করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে মৌলিক যে আসলে নোশন, মৌলিক যে ভিউ, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। হি ইজ গুড, ধরো এই এক্সাম্পলটা দেওয়া হলো, এটা একটু মনে রাখতে হবে, কারণ এটা অনুযায়ী কিন্তু বাকি রুলসগুলো বা অন্যান্য রুলসগুলো কিন্তু এটার উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। সো হি ডট ডট গুড। তো নর্মালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দিয়ে টেস্ট করা হয়। হয় ইজ থাকে, না হয় আর থাকে, ওয়াজ থাকে, না হয় ওয়ার থাকে, হ্যাভ থাকে, না হয় হ্যাজ থাকে। এই টাইপের ভার্বগুলোরই বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রাধান্য পায়। এখন হি এখানে কি ইজ হবে নাকি আর হবে, একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, ধরো হি অ্যান্ড আই, সাবজেক্টের সংখ্যা 2টা, ডট ডট গুড। এখন বলা হলো যে এখানে কি ইজ হবে নাকি আর হবে। আশা করি অনেকেই এটা পারবে। হি যেহেতু একজন, থার্ড পারসন সিঙ্গুলার, অতএব ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, হি অ্যান্ড আই, সাবজেক্টের সংখ্যা 2টা, অতএব ভার্ব হবে প্লুরাল। এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে বেসিক ভিউ, বেসিক রুল, যে সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয়, একের অধিক হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফান্ডামেন্টাল রুল। আচ্ছা, তাহলে বলো তো, দে আর যদি আমি গুড দিই, কী হবে? ইজ হবে নাকি আর হবে? ইয়েস, অবশ্যই দে এরপরে আর হবে। দেটাও কিন্তু হচ্ছে প্লুরাল। কেমন? হি এবং আইকে ধরো দে দিয়ে প্রকাশ করা যায়। দ্যাট মিন্স এই একের অধিক যখনই সাবজেক্ট হয়, ভার্ব হয়ে যায় প্লুরাল। এটা হলো বেসিক কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নিব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ধরন কি, কত রকমের ধরন রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এক্ষেত্রে আমরা 2টা টাইপ দেখতে পাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। একটা প্রকার হলো জেনারেল রুল, যেগুলো একেবারে সাদামাঠা সাধারণ রুলস, একেবারেই যেমন হি এর পরে ইজ হচ্ছে, হি অ্যান্ড আই এর পরে প্লুরাল হচ্ছে আর, দে আর, এই টাইপের সহজ রুলসগুলো। আর এর সঙ্গে রয়েছে আউট অফ দ্য অর্ডিনারি রুলস, অর্থাৎ জানাশোনা সাধারণ রুলসের বাহিরের রুলস। বেসিকলি পরীক্ষায় এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, সো ফার্স্টে আমরা আসবো রুল 1-এ। আমি এভাবে করে তোমাদের জন্য 10টা রুলস দিয়েছি। কয়টা রুলস? 10টা। হয়তো বা আমরা যদি একেবারেই একটা একটা করে গুণের রুলসগুলো কাভার করি, তাহলে হয়তো বা 20টার মতো রুলস হবে, কিন্তু আমি তোমাদের জন্য টপ 10টি রুলস সিলেকশন করেছি। এই 10টা রুলসই মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। বিগত বছরে চাকরি পরীক্ষা এগুলো থেকে এসেছে এবং আসন্ন পরীক্ষাতেও আসবে ইনশাআল্লাহ। এবং এই 10টা রুলস আলোচনা করতে যে এর সঙ্গে সম্পৃক্ত আরও এরকম কয়েকটি রুলসের সমন্বয় ঘটবে। দ্যাট মিনস হয়তো আমরা প্রায় মোর দ্যান 15টার অধিক রুলস নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথম নাম্বার যে রুলসটা আসে সেটি হলো অ্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রুলটা, বিশেষ করে অ্যান্ড দ্বারা 2টি সাবজেক্ট যুক্ত হলে এবং তা যদি একটি অর্থ দেয় এবং একটি অর্থকে ইঙ্গিত করে, তবে ভার্ব হয় সিঙ্গুলার। অ্যান্ড দিয়ে বেসিকলি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব কিন্তু প্লুরাল হয়। এটা ওকে, সো ফার্স্টে আমরা আসবো রুল 1-এ। আমি এভাবে করে তোমাদের জন্য 10টা রুলস দিয়েছি। কয়টা রুলস? 10টা। হয়তো বা আমরা যদি একেবারেই একটা একটা করে গুণের রুলসগুলো কাভার করি, তাহলে হয়তো বা 20টার মতো রুলস হবে, কিন্তু আমি তোমাদের জন্য টপ 10টি রুলস সিলেকশন করেছি। এই 10টা রুলসই মোটামুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। বিগত বছরে চাকরি পরীক্ষা এগুলো থেকে এসেছে এবং আসন্ন পরীক্ষাতেও আসবে ইনশাআল্লাহ। এবং এই 10টা রুলস আলোচনা করতে যে এর সঙ্গে সম্পৃক্ত আরও এরকম কয়েকটি রুলসের সমন্বয় ঘটবে। দ্যাট মিনস হয়তো আমরা প্রায় মোর দ্যান 15টার অধিক রুলস নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথম নাম্বার যে রুলসটা আসে সেটি হলো অ্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রুলটা, বিশেষ করে অ্যান্ড দ্বারা 2টি সাবজেক্ট যুক্ত হলে
এবং তা যদি একটি অর্থ দেয় এবং একটি অর্থকে ইঙ্গিত করে তবে ভার্ব হয় সিঙ্গুলার। অ্যান্ড দিয়ে বেসিকলি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব কিন্তু প্লুরাল হয়। এটা হলো ফার্স্ট কনসেপ্ট। অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হয় প্লুরাল, কিন্তু প্লুরাল না হয়ে ভার্ব হবে সিঙ্গুলার। দিস ইজ কল আউট অফ দ্য অর্ডিনারি রুলস। এটাই হলো সাধারণ নিয়মের বাহিরে। আমি আগে ফার্স্টে এই এক্সাম্পলটা তোমাদেরকে দেখাই, যে আমি যদি এরকম একটা এক্সাম্পল দিই যে ধরো রিমন অ্যান্ড হৃদয়, ফিলিং ইন দ্য গ্যাপ বললাম হচ্ছে গোয়িং টু দ্য কনসার্ট, ডাবল টু হয়েছে গোয়িং টু দ্য কনসার্ট। ওকে, এখন প্রশ্ন হলো যে আমি এই জায়গাটায় কি ইজ বসাবো নাকি আর বসাবো। খুবই কমন একটা বিষয়, এটা তোমরা সবাই পারবে। অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হয়েছে, অতএব কোনো কথা নেই, একের অধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, অতএব ভার্ব হবে প্লুরাল, রাইট? অ্যান্ড আই হোপ তোমরা এটা সে অনেক আগ থেকেই জানো। বাট এখানেও দেখো ব্রেড অ্যান্ড বাটার, দুইটি শব্দ দুইটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই তোমার মনে হতে পারে ভার্ব কিন্তু এখানে প্লুরাল হবে, রাইট? কিন্তু এখানেই হচ্ছে একটি বড় ঝটকা, এটি হচ্ছে কনফিউজিং। সেটি হলো ব্রেড অ্যান্ড বাটার এখানে আর হবে না, এখানে হবে ইজ। এই তো তথ্যে জট লাগা শুরু হলো যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে এখানে হলো আর অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে এখানে কেন হলো ইজ। এটার কথাই বলা হচ্ছে যে অ্যান্ড দিয়ে যুক্ত হবে কিন্তু একটি অর্থকে প্রাধান্য দেবে, একটি অর্থকে। যদি এইভাবে একটি অর্থকে প্রাধান্য দেওয়া হয় বা একটি অর্থকে ইঙ্গিত করা হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে ব্রেড মানে রুটি আর বাটার মানে মাখন নয়, ব্রেড অ্যান্ড বাটার মানে হলো জীবিকা। এটা হচ্ছে ইডিয়ম, বাগধারা, অর্থের সঙ্গে মেলে না এই জাতীয় ইংরেজির অর্থটা। সো ব্রেড অ্যান্ড বাটার মিনস হচ্ছে জীবিকা। সো কাজ করে আমরা যে টাকা অর্থ পাই, জীবিকা নির্বাহ করি, সেই জীবিকার কথা বলা হচ্ছে যে ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ জীবিকা ইজ নেসেসারি ফর এভরিওয়ান। ক্লিয়ার? সো এই জিনিসটা মনে রাখতে হবে। অ্যান্ডের সঙ্গে এই জিনিসটা খুব বেশি সাংঘর্ষিক। ইংরেজিতে এরকম অনেক শব্দ তোমরা দেখতে পাবে, যেমন ধরো আমি যদি বলি টাইম অ্যান্ড টাইড, এখন এখানে কি ওয়েট হবে নাকি ওয়েটস হবে? ওয়েটস ফর নান। একবার ফিল করো তো দেখি, আমি টেস্টটা দিই। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান? বলো দেখি। টাইম অ্যান্ড টাইড আমরা যদিও বাংলায় বলি সময় এবং নদীস্রোত, কিন্তু বেসিকলি বাংলা হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না। একটি বিষয়কে বোঝাচ্ছি আমরা, সময়কে। তো যার কারণে ভার্বটা অবশ্যই কী হবে? সিঙ্গুলার হবে, ওয়েটস। ক্লিয়ার? বাট তুমি যদি এটাকে প্রভার্বের কথা ভাবো, নর্মালি প্রভার্ব বিভিন্ন জায়গাতে দেখবে যে তুমি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নানও দেওয়া রয়েছে, তার মানে সেটিও রাইট। আমি গ্রামারের ফ্যাক্ট কথা মানে গ্রামারের বিষয়টি নিয়ে যদি বলি তাহলে বেসিক্যালি হবে ওয়েটস, কিন্তু তুমি যদি প্রভার বা প্রবাদ প্রবচনের কথা বলো, যেটা বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে, সেখানে কিন্তু টাইম অ্যান্ড টাইড ওয়েট দেওয়া রয়েছে। সো বোথ আর কারেক্ট। এটা যদি পরীক্ষা আসে বোথ আর কারেক্ট, বাট গ্রামাটিক্যালি হলো ওয়েটসটাকে আমরা প্রাধান্য দেবো। অ্যানিওয়ে ইংরেজিতে এরকম অনেক শব্দ রয়েছে অ্যান্ড দ্বারা দুইটি নাউন যুক্ত হয়েছে কিন্তু একটি জিনিসকে প্রাধান্য দেওয়া হয়। যেমন ধরো তোমার হতে পারে এই যে হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়ার গাড়ি, দ্য রাইজ অ্যান্ড ফল, উত্থান পতন, এরকম শব্দগুলো। হ্যাঁ, আচ্ছা, এইটা মনে রাখা জরুরি। আর অ্যান্ডের সঙ্গে আরেকটি সাংঘর্ষিক বিষয় যেটা এসে যায় সেটা হচ্ছে এই বিষয়টা। আমি এটা দিই এবং দেওয়ার পরে এখান থেকে বিদায় নিই, কারণ এই কোয়েশ্চেনটা তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে। সো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার এখানে ইজ অথবা আর। ফেভারিট ব্রেকফাস্ট। এখন দেখো প্রবলেমটা কোথায়। ব্রেড অ্যান্ড বাটার তুমি এখানে ইজ দিয়েছিলে, এখন প্রশ্ন হচ্ছে যে ব্রেড অ্যান্ড বাটার দেওয়ার পর তুমি কি এখানে ইজ দেবে নাকি আর দেবে? এটা একটা কনফিউজিং ফ্যাক্ট। দেখো আগেরটার ব্রেড অ্যান্ড বাটার দ্বারা অর্থ ছিল জীবিকা, হ্যাঁ, বাট এখানে ব্রেড অ্যান্ড বাটারটা ব্রেকফাস্টের একটি খাবারকে বোঝানো হয়েছে। সুতরাং এই ব্রেড এবং বাটার যদিও অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকবে যে দুটি জিনিস দ্বারা একটিকে বোঝানো হয়, একটির সঙ্গে আরেকটি মাখিয়ে খাওয়া হয়, আসলে ব্যাপারটি এরকম নয়। প্রথম কথা হচ্ছে যে নেটিভ স্পিকাররা এই ধরনের বাক্যগুলো দেখে তারা নিজেরা খুবই অস্বস্তি বোধ করে, এই ধরনের বাক্যগুলো দেওয়া ঠিক নয়। কিন্তু যখন দিয়েছে তখন আলাদা করে স্বতন্ত্র খাবার ভাবতে হবে, ব্রেড অ্যান্ড বাটার। সো ডেফিনেটলি
এই জায়গাটা আমরা ইজ দেবো না, এখানে অবশ্যই কী দেবো, আর দেবো, কারণ দুইটি খাবারকেই এখানে বোঝানো হচ্ছে। সো ব্রেড অ্যান্ড বাটার, এটা নিয়ে কনফিউজিং একটা ম্যাটার ক্রিয়েট হয় তোমাদের ভেতরে, সেই জায়গা থেকে আমি দিয়ে দিলাম ব্রেড অ্যান্ড বাটার আর ফেভারিট ব্রেকফাস্ট, আর মাই দিলে একটু বেস্ট হয়। সো এই দুইটা হলো আমার ফেভারিট ব্রেকফাস্ট। ওকে, অ্যান্ড সংক্রান্ত 1 নম্বর রুলসের এই হলো ইতিকথা। আর অ্যান্ডের সঙ্গে নাম্বার 2-এর আরেকটি বিষয় খুবই সাংঘর্ষিক, সেটি হলো অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট। ওকে, যদি তার সঙ্গে ইচ এবং এভরি এই দুইটা ডিটারমিনার কখনো ছুঁয়ে দেয়, অর্থাৎ ইচ এবং এভরি এই ডিটারমিনারটা যদি অ্যান্ড যুক্ত কম্পাউন্ড নাউনের সাথে লেগে থাকে, সেটা হয় ইচ অথবা এভরি, দুইটা অথবা দুইটার একটা, তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। কারণ ইচ এবং এভরি দ্বারা প্রতি একজনকে হিট করা হয়, প্রতি একজনকে সিঙ্গুলার এন্টাইটি বা অস্তিত্বকে হিট করা হয়। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রতিটি বালক এবং প্রতিটি বালিকা, প্রতিটিকে বেশি হিট করা হচ্ছে। এই প্রতিটি অর্থে বেসিকলি ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার। বয় অ্যান্ড গার্ল, তো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল রয়েছে, সো ভার্ব হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হচ্ছে এই যে হ্যাজ। কিন্তু এই বাক্যটার কথাই যদি আমি বলি, ধরো বয় অ্যান্ড গার্ল, যদিও বয়ের আগে একটা এ দিতে হবে, এ বয় অ্যান্ড আ গার্ল। দেখো বয় এবং গার্ল এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এবার ভার্বটা কিন্তু হবে কি বলতো, ভার্বটা হবে প্লুরাল, এবার হবে প্লুরাল। অবশ্যই এখানে পজিটিভটা পরিবর্তন হবে, তখন অবশ্যই আচ্ছা এখানেও ওই প্লুরালটাই থাকবে, কারণ দুইজনকে বোঝানোর জন্য বেসিক্যালি দে থেকে দেয়ার হয়েছে। অ্যানিওয়ে, মূল কথা আসি যে অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টের সঙ্গে যদি ডিটারমিনার ইচ এবং এভরি কোনোভাবে থেকে যায় বা আমরা দেখতে পাই, ভার্বটা কী করে ফেলবো, ভার্বটা অবশ্যই আমরা সিঙ্গুলার করে ফেলবো। ঠিক আছে, ইচ এবং এভরির এই হচ্ছে এক বিশেষ বাহাদুরি। আচ্ছা, অ্যান্ড থেকে আমরা বিদায় নিলাম। আশা করি আসন্ন পরীক্ষায় অ্যান্ড থেকে অ্যান্ড দিয়ে যুক্ত যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো রুলস আসে, আই হোপ যে এর ভিতরে আসবে ইনশাআল্লাহ। এরপরে আসো রুল 3-তে, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, অ্যানি অফ, প্রতিটার সঙ্গেই প্রনাউনের সঙ্গে একটা করে অফ যুক্ত রয়েছে। সুতরাং অফ যেহেতু রয়েছে, নিশ্চিত এরপরে একটা কি থাকবে, প্রেপোজিশন অবজেক্ট থাকবে, অর্থাৎ এরপরে একটা শব্দ থাকবে। তো এরপরে যে শব্দটি থাকবে সেটি অবশ্যই নাউন হবে। ওকে, এবং সেই নাউনটা সিঙ্গুলার হবে না, অল টাইম প্লুরাল হবে। কিন্তু মজার টুইস্টটা হলো ভার্বটা কিন্তু হবে আবার সিঙ্গুলার। অর্থাৎ এই যে শব্দগুলো, আমি একটা এক্সাম্পল যদি শর্টকাট আকারে দিই, যে ওয়ান অফ এটসেট্রা, এরপরে নাউনটা হবে প্লুরাল, শর্টকাটে প্লু লিখলাম, দ্যাট মিন্স প্লুরাল। এরপরে ইজ ইকুয়াল টু ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার, সিং, শর্টকাট। সো এখানে যতগুলো শব্দ রয়েছে তার ভিতর থেকে শুধুমাত্র ওয়ান অফ দিয়ে আমি শর্টকাট স্ট্রাকচারটা দিয়ে দিলাম, এটা নোট করে নিতে পারো, শর্টকাট নোট লিখে নিতে পারো। এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। তো তাই হয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, খেয়াল করো, ওয়ান অফ, ওকে, এরপরে নাউনটা প্লুরাল, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কিন্তু সবাই যে ভুলটা করবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এস, অথবা অনেকে কিন্তু আর দিয়ে ফেলবে। সো বি কেয়ারফুল, এই জিনিসটি কোনোভাবেই ভুল করা যাবে না। এই হচ্ছে ওয়ান অফের খুবই গুরুত্বপূর্ণ রুলস। বিশেষ করে এই রুলসটা এই ফিলিং ইন দ্য গ্যাপ হিসেবে না এসে বেশি আসে হলো সেন্টেন্স কারেকশানে। 4টি সেন্টেন্স দিয়ে ফেলবে, লাইক এরকম, একটাই হয়তো বা দেখা যাচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ দিয়ে করবে, আরেকটাই হয়তো বা আর দিয়ে করবে, হ্যাঁ, এরকম ভুলে ভরা থাকবে। একটাই হয়তো বা ফ্রেন্ড থাকবে, আরেকটা ফ্রেন্ডস থাকবে, ইত্যাদি ইত্যাদি। সো নিশ্চয় বুঝতে পারছো যে এরকম যখন দুটো কোয়েশ্চেন থাকবে, চুজ দ্য বেস্ট আনসার, কোন আনসারটি রাইট ভাববে বলো তো? অবশ্যই ওয়ান অফের পরে নাউনটি প্লুরাল, ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। ওকে, সো এই আনসারটাকে আমরা রাইট বলবো। এভাবে কিন্তু সেন্টেন্স কারেকশানে 4টি অপশান হিসেবে থাকতে পারে। ওয়েল, এই হলো 3 নাম্বার। এরপরে আসো 4 নাম্বার। 4 নাম্বার ফ্র্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নাম্বার রুলটা যেমন ইম্পর্টেন্ট বলেছি, তার ভিতরে তারপরের আরেকটি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হলো রুল 4, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এরপরে পার্সেন্ট, এসবের ক্ষেত্রে অফ থাকে। অফের পরের যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি যদি সিঙ্গুলার বা আনকাউন্টেবল হয়, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। আর যদি অফের পরের ওয়ার্ডটি হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। একটা কাজ করি, এই জিনিসটাকে আমি শর্টকাট আকারে দিই, কেমন? আচ্ছা, একটু নোট করে নাও। শর্টকাটটা হলো এরকম, যদি আমরা অফ পরবর্তী ফ্র্যাকশানে কিন্তু একটা অফ থাকবেই, 2 ভাগে 3 ভাগ, 3 ভাগে 2 ভাগ, এরকম অফ কিন্তু একটা থাকবেই, হ্যাঁ।
তো যখন এরকম অপ থাকবে, অপের এই পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা দুইটা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে সিঙ্গুলার, যাকে গণনা করা যায়, ওয়েল, অথবা হচ্ছে আনকাউন্টেবল, যাকে গণনা করা যায় না, আনকাউন্টেবল। যেমন ধরো সোপ, সাবান, ব্রেড মানে রুটি, ইনফরমেশান, অ্যাডভাইস, লাগেজ, এই টাইপের শব্দগুলো আনকাউন্টেবল। এরপরে ইজিক্যাল টু যে ভার্ব বসানোর প্রসঙ্গটা, সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ব্যাস, এই সেম রুলটাই একটু চেঞ্জ হবে। অপের পরে আমরা যদি নাউনটা নিই, ওকে, এই নাউনটা আমরা যেটা বসাবো, এই নাউনটা হবে অবশ্যই প্লুরাল। তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব এরপরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা কিন্তু হবে প্লুরাল। ব্যাস, এখন দেখো আমরা যে রুলসটা পড়লাম সেটার সঙ্গে এটা মিলে যাবে। ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে অফ এর পর, এই যে অফ এর পর নাউনটা যদি হয় সিঙ্গুলার বা আনকাউন্টেবল, সিঙ্গুলার বা আনকাউন্টেবল, ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এই ভার্বটা হবে সিঙ্গুলার। আর অফ এর পর ইয়েস নাউনটা যদি হয় প্লুরাল, ইয়েস ভার্ব হবে প্লুরাল। সরি, এখানে সিঙ্গুলার হয়ে আছে, এই হবে প্লুরাল। এবার একটু মিলে নিই। 1/3 অফ দ্য ম্যাঙ্গো, 1/3 অফ দ্য ম্যাঙ্গো। অফ, আমার নজর হচ্ছে অপের দিকে, পরের নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্বটা কী করবো? আমি সিঙ্গুলার করব। যদি কোনোভাবে বলতাম 1/3 অফ দ্য ম্যাঙ্গোজ, এটা প্লুরাল, তাহলে আমি তখন প্লুরাল করতাম। আমি এই নিয়ম অনুযায়ী প্লুরাল করতাম। ব্যাপারটা খুবই সহজ না? খুবই সহজ। ফ্র্যাকশনের ক্ষেত্রে প্রিপোজিশন অপের পরে নাউনটি যদি হয় সিঙ্গুলার, ভার্ব করব সিঙ্গুলার। ফ্র্যাকশনের পর প্রিপোজিশন অপের পরে নাউনটি যদি হয় প্লুরাল, ভার্ব করব প্লুরাল। ইয়েস। এর সঙ্গে আরেকটি জিনিস তোমরা মনে রাখো, সেটি হলো 1 এর পর থার্ড হবে, কিন্তু 1 এর বেশি যখন হবে 2, 3, 4, তখন অবশ্যই থার্ডস করব। 1/3, 2/3, 4, মানে এরকম, মানে 2 এর অধিক হলেই, ঠিক আছে, 2/4 হতে পারে, 3/4 হতে পারে, থার্ড না 4th হতে পারে, 4th ইত্যাদি। ওয়েল, সো মূল কথা হচ্ছে এইটা। আর পার্সেন্টের ক্ষেত্রেও অপের পরের ওয়ার্ডটি সিঙ্গুলার বা আনকাউন্টেবল হলে ভার্বটি সিঙ্গুলার। যেমন আমি যদি এই টেস্টটা দিই, পার্সেন্ট দিয়ে একটা টেস্ট, ধরো বললাম যে 80% পার্সেন্ট দিই, পার্সেন্ট কোথায় গেল কিবোর্ডে আমার, খুঁজে পাচ্ছি না হঠাৎ করে, আচ্ছা, অফ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার ইজ অথবা আর ইন ইংলিশ, ওকে, এবং এখানে দিলাম যে কম্পিউটার্স। গেস করো। এবার পার্সেন্টের নিয়মে এসেছি, যেহেতু আগে ফ্র্যাকশন বা ভগ্নাংশ বোঝালাম, এবার পার্সেন্ট। সো 80%, এই নিয়মটাও কিন্তু সেম। অপের পর আমরা যে নাউনটা বসিয়েছি সেই নাউনটা যদি হয় সিঙ্গুলার, আমরা ভার্ব নেব সিঙ্গুলার। কিন্তু অফ এর পর আমরা নাউনটাকে যদি প্লুরাল করি, তাহলে ভার্বটাও করব প্লুরাল। 80% অফ দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার্স আর ইন ইংলিশ। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে 4 নাম্বার রুল। এরপরে আসবো নাম্বার 5-এ। নাম্বার 5, এটি হলো ইনডিফিনিট প্রোনাউনের রুলস। তোমাদের কাজ হচ্ছে এই শব্দগুলো একটু ভালো করে দেখে নেওয়া। এখানে যে শব্দগুলো রয়েছে, অ্যানিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, ইজ, ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, অথবা এনিথিং, এভরিথিং, সামথিং, এটসেট্রা, এই যে ইনডিফিনিট প্রোনাউনগুলো, এগুলোর পর খুব ব্যতিক্রম না হলে সাধারণত ভার্ব হয় সিঙ্গুলার, মানে অলওয়েজ এগুলোর পরে ভার্ব হয় সিঙ্গুলার। এই ভার্ব সিঙ্গুলারের সঙ্গে এখানে পজিটিভের একটা ব্যাপার রয়েছে, আমি তোমাদের সেটি বলছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো যদি কখনো সাবজেক্ট হিসেবে ইউজ হয়, এভরিওয়ান, ওকে, কোনো কথা নেই, ভার্ব হবে সিঙ্গুলার, এটি খুব স্বাভাবিক। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে পরীক্ষায় এরকম একটি কোয়েশ্চেন এসেছে যে লাইক হচ্ছে যে nobody is going there, তো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এই ইনডিফিনিট প্রোনাউনের একটা ব্যবহার রয়েছে। nobody is going there, মোটামুটি নোবডির জন্য অনেকে দে নেয়, সেটা ভালো কথা, কিন্তু এখানে অনেকে ভুল করে ইজ দিয়ে ফেলে, যে ইজ দে, ইজেন্ট হবে না বিকজ নো রয়েছে তাই। তো যাই হোক, এখানে অনেকে ইজ দে দিয়ে ফেলে, বাট এটি হচ্ছে রং,
রাইট আনসারটা কী হবে? আর হবে। কেন আর হবে? কারণ আমরা নোবডির জন্য বেসিক্যালি এখানে দে নিয়েছি, আর দের পর তো আর হয় না, সরি ইজ হয় না, দে আর হয়। সেই জন্য ট্যাগ কোশ্চেনের রাইট আনসার হচ্ছে আর দে। বাট আমার প্রশ্ন হলো তোমাদের কাছে যে নোবডির পরে ভার্ব যদি হয় সিঙ্গুলার, ওকে, অথচ যখন আমরা প্রোনাউন নিচ্ছি, প্রোনাউন কেন প্লুরাল নিচ্ছি? আমরা এখানে হি বা শি কেন নিচ্ছি না? নোবডি আমরা কেন এখানে দে নিলাম? ওকে, জাস্ট ফিল করো, গেস করো। এবার একটু রিজনটা জেনে নাও। আসলে নো বডি, ইয়েস, নো বডি বেসিক্যালি মানে হলো কেউ না। এই কেউ না বলতে বেসিক্যালি কিন্তু সেটা হিও হতে পারে, মাস্কুলিন, অথবা ফেমিনিন শিও হতে পারে। ওয়েল, এই হি বা শিকে আমরা যদি একসাথে বোঝাতে চাই তাহলে কিন্তু সেটা তারা দে বোঝানো হয়, রাইট? এই জন্য কিন্তু নোবের জন্য বেসিক্যালি এখানে দে নেওয়া হয়েছে। তুমি চাইলে এই কোয়েশ্চেনের আনসার আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে ইজ হি অথবা হচ্ছে ইজ শি, কোনো প্রবলেম নেই, বোথ আর কারেক্ট। তো হি এবং শি এই দুটোকে আমি দে দ্বারা প্রকাশ করতে পারি, দ্যাট মিনস, বা সেই কারণে বেসিক্যালি দে নেওয়া হয়েছে। আর এই দেটা মনে মনে ভাবা হয় বলে এভরি ওয়ান, এভরিবডি, সামবডি, পরবর্তীতে কিন্তু বেসিক্যালি এখানে দেয়ার নেওয়া হয়। তাহলে এই কোয়েশ্চেনটা যদি এইভাবে প্রশ্ন করা হয় যে এভরি ওয়ান ইজ গেটিং, ফিল ইন দ্য গ্যাপ, অপরচুনিটি। এখন অপশানে আমি যদি দিই এখানে হিজ, অপশান বিতে যদি দিই হার, অপশান সিতে যদি দিই আমি দেয়ার, THEIR, দেয়ার, অপশান ডিতে যদি বলি অল আর কারেক্ট, কোন আনসারটা রাইট নেবে বলো তো দেখি? এভরিবডি ইজ গেটিং হিজ অপরচুনিটি, হার অপরচুনিটি, দেয়ার অপরচুনিটি, নাকি অল অফ দ্য কারেক্ট আনসার? ইয়েস, এভরি ওয়ানের জন্য আমি এখানে হিজ ভাবতে পারি, আমি এভরি ওয়ানটাকে মানে ফেমিনিন ভেবে এখানে হার নিতে পারি, আর হিজ বা হারটাকে একসাথে আমি দেয়ারও ভাবতে পারি। সো এখানে হচ্ছে তিনোটাই রাইট আনসার, ঠিক আছে? সো এখানে আমরা হিজ নিতে পারি, পজিটিভ হি থেকে হিজ, আমি সি থেকে এখানে হার ভাবতে পারি, অথবা দে থেকে এখানে দেয়ার ভাবতে পারি। ক্লিয়ার? এই কারণে কিন্তু বেসিক্যালি এখানে দেয়ার নেওয়া হয়েছিল। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঙ্গে আমরা প্রোনাউন এগ্রিমেন্টটাও দেখে নিলাম। ওকে, নাম্বার 5-এর পর নাম্বার 6-এ আসো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল আরও একটি, প্রেপোজিশন দিয়ে যদি সাবজেক্ট গঠিত হয়, হতেই পারে প্রেপোজিশন দিয়ে সাবজেক্ট, মাঝখানে প্রেপোজিশন। এই প্রেপোজিশন দিয়ে সাবজেক্ট গঠিত হলে প্রেপোজিশনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, পূর্বে মানে এই যে এইদিকে, সো প্রেপোজিশনের পূর্বে যে শব্দটি থাকে নাউন বা প্রোনাউন, সেটা অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ দ্য বক্স, এটা সিঙ্গুলার, এই জন্য আমি এখানে ইজ নেব। সো রাইট উত্তর হলো দ্য বক্স অফ টিস্যুস ইজ অথবা আর অ্যাবাউট টু এমটি, অর্থাৎ টিস্যুর বক্সটা প্রায় খালি খালি ভাব। এখন ধরো এই বাক্যটাই এরকম হলো দ্য বক্সেস অফ আর টিস্যু। আচ্ছা, দ্য বক্সেস অফ টিস্যু, এখানে ইজ হবে না আর হবে বলো তো? অবশ্যই বক্সেস, যেহেতু প্রেপোজিশনের আগের নাউনটা প্লুরাল, তাই আমি এখানে অবশ্যই কী করব? প্লুরাল করব। সেই জন্য রাইট আনসার হবে এখানে আর। একেবারে সহজ কথা, মদ্দা কথা হলো প্রেপোজিশন যুক্ত শব্দের ক্ষেত্রে পূর্বের শব্দটিকে বলা হয় হেডওয়ার্ড বা মূল শব্দ। হেডওয়ার্ড শব্দটি যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, হেডওয়ার্ড শব্দটি যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? জাস্ট এইটুকু। নাম্বার 7-এ আসো। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে, বসতেই পারে, ওই যে দ্য রিচ, দ্য পোর, দ্য ভার্চুয়াস, বসতেই পারে। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে পরবর্তীতে ভার্বটা হয় প্লুরাল। আচ্ছা, বাট কেন প্লুরাল হয় সেটি আমি বলি একটু। দেখো, আমি যদি বলি দ্য পোর, এর মানে হচ্ছে দ্য পোর মেন, গরিব মানুষরা। আমি যদি বলি দ্য রিচ, দ্যাট মিনস দ্য রিচ মেন, ম্যান না মেন, প্লুরাল। ওকে, এ কারণেই দ্য পোর, দ্য রিচ, দ্য ভার্চুয়াস এগুলো দ্বারা প্লুরাল কমন নাউন বোঝানো হয়। আর শর্টকাটটা ঠিক এরকম, আমি চাইবো যে এটা শর্টকাটটা তোমরা একটু নোট করে নাও। সেটি হলো শর্টকাট যে দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু, এটার নাম হয়ে যায় প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন। আর বুঝতেই পারছো প্লুরাল কমন নাউন হলে কি হবে? ইজ ইকুয়াল টু ভার্বটাও প্লুরাল হবে, কারণ প্লুরাল সাবজেক্টের সঙ্গেই তো প্লুরাল ভার্বের সম্পর্ক হবে, তাই না? ভার্ব হবে প্লুরাল।
এই হচ্ছে শর্টকাট। তাহলে সেই অনুযায়ী খেয়াল করে দ্য ভার্চুয়াস মানে ধার্মিকরা, হ্যাঁ, আর অলওয়েজ হ্যাপি ইন মাইন্ড। তাহলে আমি যদি এখানে এরকম একটি সেন্টেন্স দিই, দ্য গুড ফিল ইন দ্য গ্যাপ ওয়েলকাম, অপশান 4টা থাকবে, আমি এখানে 2টা অপশান দিচ্ছি, আর অপশান বিতে হচ্ছে ইজ। অনেকের কাছে মনে হতে পারে অ্যাডজেক্টিভের পরে নাউন নেই, দ্য গুড পারসনস, দ্য গুড মেন, তাহলে কেমনে হয়? আসলে এটাই হচ্ছে নিয়ম, অ্যাডজেক্টিভের আগে দা দিলে সেটা তারা সামগ্রিক জাতিকেই বোঝায়। ভালোরা বা ভালোদের স্বাগতম, দ্য গুড আর ওয়েলকাম। ক্লিয়ার? দ্য প্লাস অ্যাডজেক্টিভ, এটার নাম হয়ে যাবে প্লুরাল কমন নাউন, এই অংশটুকুর নাম হয়ে যাবে কমন নাউন। 7, এরপরে আসবো আমরা নাম্বার 8 নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রুল। এইটা হচ্ছে ইনফিনিটিভের রুল। ইনফিনিটিভ মানে হলো ভার্বের আগে টু বসবে, জেরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ক্লজ অথবা ফ্রেজ, লম্বা একটি অংশ। যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আসলে কনফিউজিং ফ্যাক্টটা কোথায় সেটা একটু দেখো। টু স্পিক, একটা টু স্পিক, এই যে টু স্পিক এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। এই টু স্পিক ফ্লুয়েন্টলি উইথ ফরেনার্স, এই সবটুকু হচ্ছে বাক্যের সাবজেক্ট, সবটুকু বাক্যের কি সাবজেক্ট। এখন সাবজেক্ট তো এই সবটুকুই, ভালো কথা, কিন্তু শুরুটা হয়েছে কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে। এরকম সাবজেক্টের সাথে যদি কখনো ইনফিনিটিভ হয় বা লাগানো থাকে, তাহলে দেখতে যতই প্লুরাল মনে হোক না কেন, কোনো একটি শব্দ দেখে প্লুরাল মনে হতেই পারে, বাট ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে টু স্পিক ফ্লুয়েন্টলি উইথ ফরেনার্স, বিদেশিদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলাটা ইজ নেসেসারি টু গেট দিস জব, এই চাকুরি পাওয়াটার ক্ষেত্রে খুবই আবশ্যক। ওয়েল, আচ্ছা, তাহলে আমি যদি জেরান্ডের কথা বলি, ধরো বললাম বাইং ক্লথস, বাইং ক্লথসের কথাই বললাম, বাইং ক্লথস, fill in the gap, easier for women than men, অর্থাৎ পুরুষদের তুলনায় মেয়েদের কাছে কাপড় কেনাকাটা করা বিষয়টি অনেক সহজ। ইজ হবে নাকি আর হবে? বিশ্বাস করো, নিয়ম না জানলে তোমার কাছে যেটি মনে হবে বাইং ক্লথস, ক্লথস মানে প্লুরাল, অতএব অনেকেই নিজের অজান্তে হয়তো বা আর দিয়ে ফেলবে, বাট রাইট আনসার ইজ ডেফিনেটলি এখানে কী হবে বলো তো? এখানে ইজ হবে। কারণ বাইং জেরান্ড যুক্ত অংশটি, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে জেরান্ড হয়। জেরান্ড পার্টিসিপল লেসন থেকে একটু ভালো করে দেখে নিও। এই জেরান্ড অংশ, জেরান্ড লাগানো অংশটি সাবজেক্ট পজিশানে থাকার দরুন ভার্বটি হচ্ছে সিঙ্গুলার, একটা বিষয়কে ফোকাস দিচ্ছে। মানে কাপড় হতে পারে, বাট কেনাটা হচ্ছে মূল বিষয়, বাইং ক্লথস, রাইট? সো বাইং ক্লথস ইজ ইজিয়ার ফর উইমেন দ্যান মেন। আচ্ছা, এটা একটা গেল। এর সঙ্গে আমি বলবো হচ্ছে ক্লজ তো রয়েছে, যেমন আমি যদি বলি যে হোয়াট ইউ ফেস, হোয়াট ইউ ফেস দ্য প্রবলেমস ইজ অথবা আর ভেরি হার্ড টু ফাইন্ড আউট। হোয়াট ইউ ফেস দ্য প্রবলেম, তুমি যে সমস্যাটি ফেস করো, ইজ অথবা আর ভেরি হার্ড টু ফাইন্ড আউট, সেটা খুঁজে বের করা খুব বেশি কঠিন। প্রশ্ন হলো আমি এখানে কি নিতে পারি? ইজ নেব নাকি আর নেব? এখন অনেকেই মনে করবে যে ইউ আছে, অতএব এর পরে আর হতে পারে, প্রবলেমস অতএব আর হতে পারে, বাট মনে রাখতে হবে হোয়াট ইউ ফেস দ্য প্রবলেমস, এই সবটুকুর নাম হচ্ছে ক্লজ। ক্লজের ভিতরে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকে, ক্লজ অংশ থেকে ভালো করে দেখে নিও। এইটুকুর নাম হলো সাবজেক্ট। তো সাবজেক্টের এই পুরো অংশটা ক্লজ যদি হয়, আমি কোনো দিকে তাকাবো না, অতএব ভার্বটাকে আমি নিয়ম অনুযায়ী কী করে নেব? সিঙ্গুলার করে নেব। সো এই হচ্ছে ভার্ব সিঙ্গুলার। ইনফিনিটিভ, জেরান্ড অথবা ক্লজ অথবা ফ্রেজ হতে পারে ফেসিং দ্য প্রবলেম, এরকম না থেকে থাকলেও যে এরকম একটি, হ্যাঁ, ফ্রেজের কথা বললাম যে ফেসিং দ্য প্রবলেম। সো ফেসিং দ্য প্রবলেম ইজ ভেরি হার্ড টু ফাইন্ড আউট। ওকে, সো একই কথা, এটা হচ্ছে ফ্রেজ।
তো যাই হোক, আমি যদি ইনফিনিটিভ বলি, জেরান্ড বলি, ক্লজ বলি অথবা ফ্রেজ বলি, সবগুলো পরে ভার্ব কী হয়ে যাবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটু পরেই কিন্তু আমি তোমাদের একটা টেস্ট নেব, দেখব যে এই পুরো আলোচনাটা তোমরা কেমনভাবে ধরেছো। যদি টেস্টটা ভালো করে দিতে পারো, ইনস্ট্যান্ট টেস্ট, তাহলে ধরে নেব যে পুরো ক্লাসে তোমার মনোযোগ ছিল। আর দুইটি মাত্র আমরা রুলস দেখব। এই হচ্ছে দুইটি রুলস, শেষ দুইটি। রুল নাম্বার 9 হচ্ছে দেয়ারের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। সত্যিই তাই। দেয়ার ইজ আ ফেমাস পোয়েট, এ ফেমাস পোয়েট, একজন ফেমাস পোয়েট, এই জন্য দেয়ার ইজ হবে এখানে। আর দেয়ার আর ম্যানি স্পেশাল ডিশেস, এখানে ম্যানি স্পেশাল ডিশেস, এই জন্য এটা হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটা কী করব? প্লুরাল করব। এখন এটাকে বোঝানোর জন্য আমার মনে হয় একটি শর্টকাট দিলে বেটার হবে। শর্টকাটটা হলো দেয়ারের পর আমি ভার্বটা করব সিঙ্গুলার, যদি এরপরে সাবজেক্টটা হয় সিঙ্গুলার, সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার। প্রসঙ্গত এখানে বলি যে সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে, কিন্তু দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় এগুলোকে, সূচনা সূচক। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা কোনো বাক্য শুরু হলে সেই বাক্যের সাবজেক্ট থাকে ভার্বের পর। তার মানে এই যে এই অংশটুকুর নাম হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? এই সাবজেক্টটা যেমন হবে ভার্বটা কিন্তু তেমন হবে, সাবজেক্টটা যেমন হবে ভার্বটা তেমন হবে। এই একটা শর্টকাট। আর এটার পাশে হচ্ছে যেটা হবে যে দেয়ারের পর ভার্ব হবে প্লুরাল, ইজ যদি সাবজেক্টটা কী হয়? সাবজেক্টটা যদি হয় প্লুরাল। সো দেয়ার আর ম্যানি স্পেশাল ডিশেস, খুবই সিম্পল কথা, ইজ এবং আর। সূত্র খেয়াল করো, আশা করি বুঝতে পারবে। অ্যান্ড লাস্ট রুল নাম্বার 10। এই নাম্বার 10-এর যে রুলসটা রয়েছে এটার ভিতরে একটা কবি একটা ভাব আছে, কাব্যিক একটা ভাব আছে, সেইটা একটু ফিল করো তোমরা দেখি। আমি সুশোভন মাঝার মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25 এই শিক্ষাবর্ষে আমি প্রথম হয়ে স্থান অধিকার করেছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেক কোচিং সেইটা একটু ফিল করো তোমরা দেখি। ম্যানি যদি কোনো বাক্যতে থাকে এবং এরপরে আর্টিকেল বসতে পারে ম্যানি এ বা অ্যান, তারপরে নাউনটি অবশ্যই হবে সিঙ্গুলার, এরপর ভার্বটি হবে সিঙ্গুলার। এক্সাম্পল দেখো, ম্যানি, ওকে, এরপরে এ। অ্যান কখন হবে? যখন এখানে কোনো ভাওয়াল থাকবে সেখানে। এরপর নাউনটি হলো সিঙ্গুলার, ভার্বটিও হবে নিয়ম অনুযায়ী সিঙ্গুলার। সো ম্যানি আ ম্যান ওয়াজ দেয়ার, অর্থাৎ কতই না মানুষ সেখানে ছিল, কত মানুষ সেখানে ছিল, অনেক মানুষ সেখানে ছিল, অর্থটা এরকম হবে না কত না, বরং হবে কতই না মানুষ সেখানে ছিল, কতই না ফুল, সো ম্যানি এ ফ্লাওয়ার, কতই না মানুষ, ম্যানি আ ম্যান। ঠিক আছে? এই কতই না কাব্যিক অর্থে, অর্থের প্রাচুর্যতা, অর্থের মাধুর্যতা অর্থে আমরা বেসিকলি ম্যানি এ ব্যবহার করতে পারি। সেম এই বাক্যটাই যদি আমরা এভাবে লিখতাম যে ম্যানি ম্যান না, এবার হবে মেন। সো এখন বলছে ওয়াজ অথবা ওয়ার দেয়ার। এই যে দেখো, ম্যানি এরপরে নাউনটা কী বলো তো? ম্যানি এরপরে নাউনটা হলো প্লুরাল, এই যে ম্যানি মেন, অতএব এখানে ভার্বটা হবে প্লুরাল। ক্লিয়ার? ব্যাস, এই হলো মোটামুটি তোমাদের জন্য আজকের টপ 10 10টি গুরুত্বপূর্ণ সাবজেক্ট